ত্রিভুজের 3টে বাহু, চতুর্ভুজের 4টে বাহু। আমরা দেখলাম ত্রিভুজের 3টে বাহু, চতুর্ভুজের 4টে বাহু। আমরা এর আগে গত ক্লাসে বা পূর্বের ক্লাসে আমরা জানছি যে ত্রিভুজের কোণ থাকে 3টে, চতুর্ভুজের কোণ থাকে 4টে। ত্রিভুজের 3টে কোণ, চতুর্ভুজের 4টে কোণ। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এটা আমরা সপ্তম শ্রেণীতে পড়ে আসছি, যেহেতু আমাদের আজকে অষ্টম শ্রেণীর ক্লাসের ত্রিভুজ সংক্রান্ত আমাদের সমস্যা নাই, চতুর্ভুজ নিয়ে আলোচনা। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে অর্পিতা? আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। দিহান, অর্পিতা, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা চতুর্ভুজের 4টে কোণ থাকে, ত্রিভুজের 3টে কোণ থাকে, এটা আমরা জানি। আমি তোমাদের এই পোস্টার পেপারে আমি একটা সমস্যা নিয়ে আলোচনা করব। পোস্টার পেপারটা আমি একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে কি লেখা আছে, সেটা দেখি। পোস্টার পেপারে আছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এবিসি একটা সমবাহু ত্রিভুজ। ডিইএফ যথাক্রমে এবি, বিসি ও এসি এর মধ্যবিন্দু। আমাদের উদ্দীপকটা আমরা একটু খেয়াল করি। উদ্দীপক খেয়াল করি। তোমাদের গণিত বইয়ের 132 পেজের 13 নম্বর সমস্যাটা তোমরা দেখতে পারো। গণিত বই থাকলে গণিত বইটা তোমরা খুলতে পারো। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 132 পেজের 13 নম্বর সমস্যা আমরা একটু খেয়াল করি। বই আছে সবার কাছে? অর্পিতার হাতে বই দেখা যাচ্ছে, বই আছে 13 নম্বর। আচ্ছা, তাহলে আমাদের কি আছে? হ্যাঁ, উদ্দীপকটা আমরা একটু খেয়াল করি। উদ্দীপকে আছে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। ডিইওএফ যথাক্রমে এ বি, বিসি ও এসি এর মধ্যবিন্দু। আমাদের এইটুকুই উদ্দীপক দেওয়া আছে। এখন কয়ে আমাদের প্রশ্ন করতে পারে। আমি প্রশ্ন করছি উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো। উদ্দীপকের আলোকে কি আঁকা লাগবে? চিত্রটি আঁকো। আমাদের হ্যাঁ, বইতে কিন্তু এই কথাটা বলা নাই। বইতে বলা আছে খ, মানে অন্য একটা কিছু দেওয়া আছে। আমি কয়ের প্রশ্নটা নিজে তৈরি করছি যে উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো। তাহলে উদ্দীপকে কিন্তু বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা যখন ত্রিভুজ সংজ্ঞা শিখছি তখন ত্রিভুজের রকম শিখছি যে ত্রিভুজ কত রকম আছে। আমরা সমবাহু কথাটার অর্থ আসতেছে বাহুবেদের ত্রিভুজ আমাদের কত প্রকার। আমরা একটু জানা আছে যে বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এখন এখানে সমবাহু কথাটা বলা আছে। সমবাহু ত্রিভুজ আমরা আঁকাইতে গেলে আমরা কি করব? জ্যামিতি বক্সের মধ্যে থেকে কম্পাস নিলাম, স্কেল নিলাম। নেওয়ার ফলে আমরা কিভাবে আঁকাবো? 3টে বাহুই সমান হতে হবে। তিনটে বাহু যদি সমান হয় তাহলে আমরা কি করব? যে নিচের এই ভূমিটা ইচ্ছা মতো নিলাম, যতটুকু নিচে ততটুকু আমরা ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? এদিকে বৃত্ত চাপাবো, এদিকেও বৃত্ত চাপাবো। এই বৃত্তচাপটা যদি আমরা আঁকাতে যাই তাহলে দেখা গেল কি যে এই জায়গায় সেট করব। এখন এই জায়গা থেকে আমরা এটা যোগ করলাম, এর নাম দিলাম এ বি সি। তাহলে আমরা যদি খেয়াল করি এই
বাহু তিনটে বাহু সমান হবে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ আঁকাতে যাওয়ার কি কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা সমবাহু ত্রিভুজ আমরা স্কেল আর কি কম্পাসের সাহায্যে আমরা সুন্দরভাবে আঁকাতে পারবো না? কোনো সমস্যা হবে? সমবাহু ত্রিভুজ আঁকানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে? দিহান, অর্পিতা, মৃদুলা, জয়শ্রী, অহনা, অনন্যা, যারা লাইভে আছো সবাইকে বলছি, মাহজাবিন, জান্নাত, কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা সমবাহু ত্রিভুজ আঁকাইতে পেরেছি। পরে বলা আছে এ বি, বিসি, এসি। বাহু কিন্তু আমাদের তিনটা। বাহু কয়টা? বাহু আমাদের তিনটা। এই তিনটে বাহুর মধ্যে বলা আছে ডিএফ, এই তিনটে বাহুর মধ্যবিন্দু, এবং উল্লেখ আছে যথাক্রমে। যথাক্রমে মানে কি? পরপর। তাহলে ডি হলো কার? এ বির। ডি কার মধ্যবিন্দু? এ বির মধ্যবিন্দু। ডি কিন্তু এ বির মধ্যবিন্দু। ই কার মধ্যবিন্দু? বিসির মধ্যবিন্দু। এফ কার মধ্যবিন্দু? এসির মধ্যবিন্দু। তাহলে আমরা যথাক্রমে আছে, এই কারণে আমরা সেই সিরিয়ালটা ঠিক রাখবো। মধ্যবিন্দু আঁকানোর সহজ বুদ্ধি যে আমরা এই স্কেল দিয়ে মাপিয়ে নিয়ে অর্ধেক দেখবো কোন জায়গায় আছে, স্কেল দিয়ে মাপিয়ে অর্ধেক কোন জায়গায় আছে, স্কেল দিয়ে মাপার পর দেখবো অর্ধেক কোন জায়গায় আছে। আমরা আর একটু বুদ্ধি করে করতে পারি, যখন আমরা এই বাহুটা নেব তখন এমনভাবে একটা বাহু নেব যে তার অর্ধেক পাই। দেখা গেল কি এই বাহুটাই নিলাম 6 সেন্টিমিটার, তাহলে মধ্যবিন্দু হবে কত? 3 সেন্টিমিটার। থ্যাংক ইউ। তাহলে আমরা প্রত্যেক জায়গাতে 3 সেন্টিমিটার পাবো, 3 সেন্টিমিটার পাবো, 3 সেন্টিমিটার পাবো। তাহলে যেহেতু এ বির বাহুর কি বলছে? ডি, তাহলে এটার নাম আমরা দিলাম ডি। আর একটা কি আছে? ই। এই বিসি বাহু দিলাম ই। এসি বাহুর কি? এফ। এর মধ্যে কি কারোর কোনো কথা আছে? তাহলে আমাদের এই উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো। উদ্দীপকের আলোকে আমরা এই চিত্রটা যদি আঁকাইতে পারি আমরা 2 নম্বর পাবো। আমাদের কয়ের প্রশ্নে উদ্দীপকের আলোকে শুধু চিত্রটাই আঁকতে বলছে। এর মধ্যে কি কারোর কোনো কথা আছে? দিহান, অর্পিতা, অনন্যা, মৃদুলা, মাহজাবিন, জান্নাত, অহনা সহ যারা আছো, অর্পিতা, সবাই বোঝা যায়? লাইভে যারা আছো হোয়াইট বোর্ড দেখা যায়? তাহলে আমাদের কয়ের প্রশ্ন কিন্তু আমাদের জানা নাই, কয় মানে সমস্যা নাই, কারণ কয়ের প্রশ্ন আমাদের 2 নম্বরের জন্য জ্ঞানমূলক। এই প্রশ্নটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন ক্ষয়ে কি প্রশ্ন করছে আমরা একটু দেখি। ক্ষয়ে প্রশ্ন করছে প্রমাণ করো যে বিডিএফ এই 4টে কোণ দিছে, দেওয়ার পরে বলছে কি 4 সমকোণ। অর্থাৎ আমাদের এই চিত্রটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই 4টে কোণের সমান 4 সমকোণ, এটা প্রমাণ করতে বলছে। এটা দেখো তোমাদের বইতে কয়ে আছে। তাহলে আমরা খ নম্বরে যখন আমরা চলে যাচ্ছি তখন আমরা নতুন করে আবার চিত্র আঁকায় নিচ্ছি। কিভাবে আঁকায় নিচ্ছি? এই নিয়ে আমরা যখন খ লিখব, আমাদের শর্ত ছিল এই রকম যে ত্রিভুজ ছিল একটা এ বি সি, মধ্যবিন্দু ডি, মধ্যবিন্দু ই, মধ্যবিন্দু এফ। এখন আমাদের প্রশ্ন আসছে ডিবিডিএফ, বিডিএফ এই কোণ। তারপরে আবার বলছে ডিএফ ই কোণ, ডিএফ ই কোণ, অর্থাৎ এটা এই কোণ, এই কোণ। তারপরে বলছে এপিবি কোণ,
এফ ই বি কোণ, এই কোণ। আর একটা কি বলছে, ই বি ডি কোণ, ই বি ডি কোণ, এই কোণ। তাহলে এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ, এটি আমাদের প্রমাণের বিষয়। তা আমরা এর আগে শিখে আসছি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এখন আমাদের প্রমাণের বিষয় চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। আমরা প্রমাণের জন্য অতিরিক্ত আমাদের যে প্রয়োজনীয় কাজ করতে হয় প্রমাণের সুবিধার্থে, সেটাকে আমরা বলি অঙ্কন। তাহলে আমরা প্রমাণের সুবিধার জন্য আমরা এখানে অঙ্কন করলাম কি, এই ডি রে যোগ করে দিলাম। কি যোগ করলাম, ডি কর্ণটা যোগ করলাম। ডি কর্ণ যদি যোগ করি তাহলে ডি কর্ণ এই চতুর্ভুজটাকে কয়টা পার্টে বিভক্ত করলো, কয়টা অংশ করলো। একটা চতুর্ভুজ ছিল, আমরা কর্ণ যোগ করলাম, এই কর্ণ থেকে এই কর্ণ যোগ করলাম। তাহলে যোগ করার ফলে এই কর্ণটা কয় ভাগে ভাগ হলো, চতুর্ভুজটা কয়টা ভাগ হলো, এই পাশে একটা ভাগ হলো, এই পাশে একটা ভাগ হলো। তাহলে 2টে ভাগ হচ্ছে। চতুর্ভুজটা কয়টা ভাগ হয়েছে, 2টে ভাগ হয়েছে। তাহলে চতুর্ভুজ যখন আমরা ভাগ করতেছি, একটা চতুর্ভুজ যখন কর্ণ যোগ করতেছি, তখন 2টে কিন্তু ত্রিভুজ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা আগের ক্লাসগুলো, আমার কথা বোঝা যায়? দিহান, অর্পিতা, মৃদুলা, জয়শ্রী, অহনা, লাইভে ডিস্টার্ব হয়েছে? দিহান, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, কথা বোঝা যায়। আচ্ছা, তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। একটা চতুর্ভুজ যখন আমরা কর্ণ যোগ করতেছি, তখন ওই চতুর্ভুজটা, তখন চতুর্ভুজ থাকতেছে না, 2টে ত্রিভুজ হয়ে যাচ্ছে, 2টে ত্রিভুজ হয়েছে। তাহলে এটা 2 সমকোণ, এটাও 2 সমকোণ হবে। তাহলে এর কোণ এই 1টা 2টে 3টে, এর কোণ কয়টা, 1টা 2টে 3টে। তাহলে আমরা কিন্তু এখানেও 2 সমকোণ পাইলাম, এখানেও 2 সমকোণ পাইলাম। আমরা এমনি বুঝতেছি যে 2 আর 2 যদি যোগ করি 4 সমকোণ হয়। এই কথাটাই আমাদের ভাষাগতভাবে বা যুক্তির মাধ্যমে আমাদের বুঝাইতে হবে। তাহলে যুক্তির মাধ্যমে যদি আমরা বুঝাইতে যাই, তাহলে আমরা প্রমাণ লিখি। কিভাবে লেখা যায়? প্রমাণ যখন আমরা লিখব, তখন এই চতুর্ভুজটা তো কর্ণ যোগ করার ফলে 2টে ত্রিভুজ ভাগ হয়েছে। তাহলে আমরা প্রমাণ ত্রিভুজ BDEA, BDEA আমরা বলতে পারতেছি যে EBD কোণ যোগ BDE কোণ যোগ BED কোণ সমান 2 সমকোণ। আচ্ছা, আবার ত্রিভুজ BFE DEFA, এই কোণটা লিখি EFD বা ডি, আমরা লিখতে পারি যে DFE বলা যায়। আমরা DFE যোগ এই কোণ তো লিখছি, এখন এই কোণ লিখি। তাহলে FDE। আচ্ছা, তারপরে এই কোণটা লিখি, কি লেখা যায়? DEF সমান 2 সমকোণ। এখন এই দুটো যদি আমরা যোগ করি, এই কোণ যোগ এই কোণ, EBD
যোগ কোণ ডি এফ ই, এই দুটো কোণ যদি আমরা যোগ করি, বি ডি এই কোণ, তার সাথে আবার যোগ করছি এফ ডি ই কোণ, দেখা যায় না? দেখা যাচ্ছে? আচ্ছা, বোর্ডের বোঝা যাচ্ছে না। আমরা এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ যদি যোগ করি, হ্যাঁ বলো, কথা বলো, লেখা বোঝা যাচ্ছে না। একজন বলো, একজন। বোর্ড কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, কথায় তোমরা একটু খেয়াল করো, পরে আমি ঠিক করে দিচ্ছি তোমাদের কারিগরি ত্রুটির জন্য। আচ্ছা, আমরা একটা জিনিস জানতেছি যে যখন এই দুটো কোণ যোগ করার ফলে আমাদের কোণটা চলে আসলো, তখন কি বলতে পারতেছি? বিডিএফ কোণ বলতে পারতেছি। বিডিএফ কোণ। এই দুটো কোণ যখন আমরা যোগ করতেছি, এখানে বলছি ই কোণ আর এখানেও বলছি ই কোণ, তাহলে এই দুটো যোগ করলে আমরা পারি বিএফ কোণ। বিইএফ কোণ। এই যে চারটে কোণ হয়েছে, এই চারটে কোণ সমান 4 সমকোণ। আমরা তোমাদের যারা বই আছে, তোমাদের বইয়ের উপপাদ্য 1 বের করো। তোমরা একটু উপপাদ্য 1, তোমরা সবাই বইয়ের উপপাদ্য 1 বের করো। বইয়ের উপপাদ্য 1 বের করো তোমরা একটু। বইয়ের উপপাদ্য 1, 127 পেজের উপপাদ্য 1টা বের করো একটু। হ্যাঁ, বের করছো? বইয়ের উপপাদ্য 1 খেয়াল করছো? আচ্ছা, এখন এই উপপাদ্য 1-এর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তোমরা একটু দেখো, লাইন বাই লাইন একটু দেখো, 2 মিনিট তোমরা দেখো যে এই উপপাদ্য 1 পড়তে যায় তোমাদের কোনো সমস্যা হয় কিনা। উপপাদ্য 1-এর ওই প্রশ্নটাই এইখানে আমাদের নাম দিয়ে বলা আছে। 1-এ কি কোনো সমস্যা আছে? মৃদুলা, অর্পিতা, দিহান, জয়শ্রী, অহনা, মেজবিন, জান্নাত সহ আরো যারা লাইভে আসো, অনন্যা, তোমাদের কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা উপপাদ্য 1টাই আমরা এইখানে সৃজনশীল আকারে আসছে। হ্যাঁ, নাই, উপপাদ্য 1-এ কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখা যাচ্ছে না? দেখা যায়? আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা গয়ের প্রশ্নটা চলে যাই। গয়ে কি প্রশ্ন করছে? গয়, জি, আমি কথা হ্যাঁ, আমরা দিহান, আমরা একটু খেয়াল করি যে উপপাদ্য 1-এ আমাদের কোনো কথা নাই। উপপাদ্য 1টাই বলা ছিল যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তাহলে আমরা এইটাই যে কোনো কর্ণ যোগ করার ফলে এই 3 কোণ 2 সমকোণ, ওই 3 কোণ 2 সমকোণ, 3 কোণের মধ্যে থেকে আবার ওই দুটো যোগ করার ফলে 3 কোণ আসলে তো হয় 6 কোণ। 3টে কোণ 1 2 3, এর 3 কোণ 2 সমকোণ হয়েছে। এই ত্রিভুজের 3 কোণ আবার 2 সমকোণ হয়েছে। তাহলে কোণ কিন্তু হয়ে যাচ্ছে 6টা। ত্রিভুজ যেহেতু আমাদের 2টে, তাহলে কোণ হইল কয়টা? 6টা। তাই হয়েছে না? দিহান, অর্পিতা, অহনা, আচ্ছা, 6টা হইলেও আমাদের 2টে পূর্ণাঙ্গ কোণ আছে।
হ্যাঁ, দুটি আছে পূর্ণাঙ্গ কোণ, আর দুটি আছে ভাগ ছিল এই যে কর্ণ যোগ করার ফলে, কারণ ওই দুটি মিলে একটা হলো, এই দুটি মিলে একটা হলো, তখন কোণ কিন্তু আমাদের 4টে হয়ে গেল। আমরা কি এটা বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা গয়ে চলে যাচ্ছি। গয়ে কি বলছে? জি, গয়ে কি বলছে আমরা এটা একটু খেয়াল করি। আমরা গয়ে বলছে প্রশ্নটা, প্রমাণ করো যে ডিএফ অর্থাৎ ডি থেকে এফ, এই ডিএফ এই যে মাঝে সমান চিহ্নের এই যে উল্টা, এই টানের অর্থ আমরা জানি সমান্তরাল। এই টানের অর্থ আমরা এই চিহ্নের নাম জানি এই চিহ্নের নাম জানি সমান্তরাল। তাহলে ডিএফ সমান্তরাল বিসি, এবং ডিএফ এই ডিএফ এর দৈর্ঘ্য সমান হাফ বিসি, অর্থাৎ এই ডিএফটা বিসি এর অর্ধেক। ভাষাগতভাবে এটা যদি আমরা বলি, এদের অর্থ দাঁড়ায় ডিএফ বিসি এর অর্ধেক এবং ডিএফ বিসি এর সমান্তরাল। ভাষাগত না বলে আমরা চিহ্নের মাধ্যমে বলছে। ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ সমান হাফ বিসি, অর্থাৎ এই বিসির নিচে যে ভূমি আছে বিসির দৈর্ঘ্যের অর্ধেক। এখন এই জিনিসটাই আমরা ধীরে স্থিরে আমরা প্রমাণ করব। এটা একটা উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট বিষয়। তোমাদের এর আগের ক্লাসে তোমরা দেখছো, যাদের কাছে 9-এর বই, রেফারেন্স বই পড়ছো, 9-এর বইতেও আছে, এটা 8-এও আছে। এটা খুবই গ্রহণযোগ্য একটা উপপাদ্য, আমাদের খুব যত্ন সহকারে এটা পড়তে হবে। আমরা এটা এখন সমাধানে চলে যাই। কিভাবে সমাধানে যাব তার একটা আছে। গয়ের জন্য আমরা চিত্র আঁকাবো, আমরা কয়ের জন্য চিত্র আঁকাবো, ক্ষয়েও চিত্র আঁকাবো, গয়েও চিত্র আঁকাবো। তাহলে গয়ে চিত্র কিভাবে আঁকতে হবে আমরা একটু দেখি। আচ্ছা, বোর্ড না দেখলে আমরা একটু আমার পোস্টার পেপারটা একটু খেয়াল করি। আমি একটু পোস্টার পেপারটা খেয়াল করি। এ বি সি পোস্টার। আচ্ছা, তাহলে আমরা এমনি একটা ত্রিভুজ, তোমরা খাতা কলম থাকলে ত্রিভুজটা তো আমরা আঁকাইছো, আমি আরো বড় করে আঁকায় দিচ্ছি ক্যামেরার ত্রুটি ধরার কারণে। বড় করে একটা ত্রিভুজ আঁকালাম, এটা দেখা যায় বড় করে একটা ত্রিভুজ আঁকালাম, দেখা যায় একখান ত্রিভুজ আঁকালাম, দেখা যায় এ বি সি, মধ্যবিন্দু মধ্যবিন্দু, এটা আমরা যোগ করেছি। আমাদের টার্গেট ছিল কি, এটা ডি, এটা হলো এফ। এখন এই ডিএফটা বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক, এই কারণে ডিএফ কে আমরা বর্ধিত করলাম, জি পর্যন্ত বর্ধিত করছি। কি জন্য বর্ধিত করলাম? যে যেহেতু দৈর্ঘ্যে অর্ধেক বলছে সেই জন্য বর্ধিত করলাম, এটা আর এটা যোগ করলাম। এই হলো আমাদের চিত্র আঁকানোটা। এটা তোমরা খাতা কলম থাকলে তোমরা নিজে একটু আঁকাও, যে ত্রিভুজ আঁকানোর পর ওই মধ্যবিন্দুটা বর্ধিত করো। মধ্যবিন্দুটা আমরা কি করব? বর্ধিত করলাম। কি পর্যন্ত বর্ধিত করলাম? জি পর্যন্ত বর্ধিত করলাম। হ্যাঁ, বর্ধিত বাড়ায়া দিলাম, মানে এই এফেক্ট টাইনে নিয়ে গেলাম বাইরে, এফেক্ট টাইনে নিয়ে গেলাম বাইরে। কতটুকু টানবো? ডিএফ এর সমান। কতটুকু টানে নিয়ে যাব? ডিএফ এর সমান। তাহলে আমরা তারপরে সিজি যোগ করি। আচ্ছা, আমরা বিশেষ নির্বাচনের মধ্যে কি লিখছি আমরা দেখি।
বিশেষ নির্বাচনে লিখছি ত্রিভুজ এ বি সি এর ডিও এফ যথাক্রমে এ বি ও সি এর মধ্যবিন্দু, যা আমাদের প্রশ্নে বলা আছে। ডিও এফ যোগ করে জি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিএফ সমান এফ জি হয়, বা আমি এফ জি আগে লিখতে পারো যে এফ জি সমান ডিএফ হয়। সিজি বা জি সি যোগ করি, প্রমাণ করতে হবে যে এখানে তো উল্লেখ আছেই ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান হাফ বিসি। আমাদের বিশেষ নির্বাচন শেষ। এখানে নতুন করে আমাদের কোনো অঙ্ক নাই, আমরা প্রমাণে চলে যাই। প্রমাণে যাওয়ার আগে আমাদের একটা কথা আছে। আমরা পূর্বের ক্লাসে শিখে আসছি যে দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত, দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত আমাদের জানা আছে। তোমরা একটু মনে করলেই বুঝতে পারবে যে আসলে দুটি ত্রিভুজ সর্বসম হতে পারে কি কি শর্তে। আমাদের মনে আছে প্রথম শর্তই যদি তোমরা বলি, তোমরা বলবে না স্যার এস এ এস, এস এ এস। দ্বিতীয় শর্ত যদি হ্যাঁ এস তে সাইড, এতে অ্যাঙ্গেল, এস তে সাইড, তাহলে বাহু কোণ বাহু, তাহলে বাহু কোণ বাহু এটা মাঝে দেওয়ার একটা কারণ আছে। হ্যাঁ এটা মাঝে দিলাম তার একটা কারণ আছে, স্যার এটা পরে দিলেন না কেন? তাহলে বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ, বাহু দুইটার হ্যাঁ বাহু দুইটার মাঝের কোণ। তাহলে এস এ এস আমরা প্রথমে জানি এস এ এস। তাহলে এস এ এস যদি না হয় আমরা অন্য টার্গেটে চলে যাব। এস 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 এর তিনটে বাহু, ওর তিনটে বাহু, সাইড সাইড সাইড। তাহলে বাহু 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 তিনটে বাহু সমান হলে আর তিনটে বাহু সমান হলে আমরা সর্বসম বলতে পারবো। তাহলে এখানে আমাদের প্রথম টার্গেটটা দেখি এস এ এস। আরও আছে, আমরা এই দুটো দিয়ে আগে দেখি দেখি আছে নাকি। এখানে আমি যেটা বলছি সেটা হলো এইখানে একটা ত্রিভুজ আর এইখানে ত্রিভুজ হয়েছে, বর্ধিত করার ফলে যে বাইরে যে একটা ত্রিভুজ হইলো আর ওই তার সামনে যে ত্রিভুজ হইলো। এখন এফ সমান আমরা সি সি এফ বলতে পারি, ডিএফ সমান এফ জি বলতে পারি, কারণ আমরা তো আঁকাইলাম ওইভাবেই আমরা বলছি যে ডিএফ আর এফ জি সমান, এফ আর সিজি সমান, এবং অন্তর্ভুক্ত কোণ এফ কোণ ওই পাশের কোণ, আর অন্তর্ভুক্ত কোণ সি এফ জি কোণ, আর এ এফ ডি কোণ সমান। বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান কি কারণে? আমরা জানি বিপ্রতীপ কোণ সমান। তাহলে এইদের কোণ আর এই কোণ সমান, এই বাহু সমান, এই বাহু সমান। তাহলে এই ত্রিভুজ এই দুটি ত্রিভুজ সর্বসম বলতে পারি। তাহলে আমাদের প্রথম সূত্রটাই খেটে গেছে এস এ এস। তাহলে এস এ এস এর এই সূত্রে খাটার ফলে আমরা বললাম এই দুটো ত্রিভুজ সর্বসম। যখন এই সর্বসম হয়েছে তখন আমরা বলতে পারতেছি এডি, এই এডি সমান সিজি। জি হ্যাঁ বলো, হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ বোর্ডটা ওই যে লাইট আসতেছে না তো, এই কারণে বোর্ডটা তোমাদের হয়তো একটু অস্পষ্ট লাগছে, আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তাহলে আমরা প্রথমে সর্বসম প্রমাণ করে নিলাম। সর্বসম প্রমাণ করলে তোমরা একটু খাতায় চিত্রটা আঁকায় নাও, তাহলে তোমাদের বোঝায় সুবিধা হবে। তোমরা একটু খাতায় চিত্রটা আঁকায় নিতে পারো, তাহলে তোমাদের বোঝায় সুবিধা হবে। আমরা যখন এই দুটো সর্বসম বলতেছি তখন এই সিজি এডি সমান সিজি বলে ফেলছি। তাহলে বিডি সমান সিজি, কারণ এডি আর বিডি সমান, তাহলে এই বিডি আর সিজি সমান হলো, এবং এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে ডিএ সি কোণ, ডিএ এই কোণ না বলে সি কোণ বলা যায়, সমান এসিজি কোণ, এসিজি কোণ এই কোণ বলা যায়। ছেদকের বিপরীত পার্শ্বে যদি কোনো কোণ থাকে
সেই কোণকে আমরা বলি একান্তর কোণ। আমরা একটু এত দূর পর্যন্ত একটু খেয়াল করি যে এই বাহু আর এই বাহু সমান বললাম, এই কোণ আর এই কোণ সমান বলছি। তাহলে ছেদকের বিপরীত পাশের যদি কোনো কোণ সমান থাকে, ছেদকের বিপরীত পাশের যদি কোনো কোণ সমান থাকে, তাহলে আমরা ওই দুইটি বাহুকে বলতে পারি সমান্তরাল। আমরা এর আগে শিখে আসছি দুটি বাহুকে তখনই সমান্তরাল বলা যাবে তো যখন ওই দুটি বাহুর ছেদকের বিপরীত পার্শ্বের কোণ সমান হবে। আমরা একটু এইটুক পর্যন্ত একটু দেখি যে এর মধ্যে কোনো কথা আছে নাকি। তোমরা একটু খেয়াল করো, একটু দেখতে থাকি, আমরা একটু দেখি যে এর মধ্যে কোনো কথা আছে কিনা। আচ্ছা, আমরা এখানে আরেকটা বিষয় আমাদের একটু খেয়াল করতে হবে, সেটা হলো কি যে আমরা যে চতুর্ভুজ নিয়ে আলোচনা করলাম, যে চতুর্ভুজের চারটে কোণ, এই চতুর্ভুজের রকম আছে। আমরা একটা চতুর্ভুজের যখন দুইটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, একটা চতুর্ভুজের যদি দুইটি বাহু বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, তাহলে আর যে দুটি বাহু থাকে তারা সমান এবং সমান্তরাল হবে, তারা সমান এবং সমান্তরাল হবে। দুটি বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, বাকি দুটি বাহু সমান এবং সমান্তরাল হবে। তাহলে আমরা এইখানে এসে আমরা যে জিনিসটা পাইছি সেটা হলো কিন্তু ভাষাগত লেখছি যে কোণদ্বয় এডি ও সিজি বাহুর এসি ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ। তাহলে এই ডিএ সমান্তরাল সিজি এবং বিএ সমান্তরাল সিজি, তাহলে এই কারণে এইটার সমান্তরাল এইটা হয়েছে, আর কি হয়েছে বিএ এই সমান্তরাল সমান্তরাল। তাহলে আমরা কি পাইলাম যে বিসিজিডি এই যে চতুর্ভুজ হলো, এখানে যে একটা চতুর্ভুজ হয়েছে বি, তারপরে এই সি জি পর্যন্ত চলে যাও, তারপরে ডি চলে গেছে, এইটা একটা চতুর্ভুজ হয়েছে। এই চতুর্ভুজের আমাদের এই বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়েছে। যখন সমান্তরাল হয়েছে তখন আমাদের এই বিসি আর ডিজি সমান্তরাল হবে। এই কারণেই আমরা এখানে এসে বলছি যে বিডিজি উপরেরটা ডিজি সমান্তরাল বিসি। ফাউজিয়া আবেদা মৃদুলা, অর্পিতা, জয়শ্রী, মাহজাবিন, দিহান, অহনা সহ যারা লাইভে উপস্থিত আছো তোমরা একটু খেয়াল করো, চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়েছে, তাহলে আর যে দুটো বাহু আছে এরাও সমান এবং সমান্তরাল। ফাউজিয়া আবেদা মৃদুলা দেখা যাচ্ছে, লাইভে দেখা যায়। এখন আমরা বলতে পারতেছি যে ডিজি সমান বিসি, ডিজি সমান বিসি, কিন্তু ডিজি কত দূর? ডি থেকে জি আমরা একটা দূরত্ব খেয়াল করি। ডিজি মনে করো যে এই ডিজি কত দূর? ডিজি না বলে একটা রাস্তা মনে করো ডিজি, ঢাকা বিমানবন্দর থেকে টুঙ্গি। এই ঢাকা বিমানবন্দর থেকে টুঙ্গি না বলে রাস্তা আমাদের বলা আছে যে বিমানবন্দর থেকে এই উত্তরা আজমপুর, আজমপুর থেকে টুঙ্গি, কারণ আজমপুর হলো মাঝখানের জায়গা। তাহলে এইখানেই আমরা সেই কথাটাই বলছি যে এই ডিজি না বলে ডিএফ আর এফজি সমান, তাহলে ওই কারণেই আমরা এখানে বলছি যে ডিএফ যোগ ডিএফ। আমরা আবারও খেয়াল করি, ডিজির পরিবর্তে আমরা লিখলাম ডিএফ যোগ ডিএফ সমান বিসি। ডিএফ দুইটে, এই কারণে 2ডিএফ সমান বিসি, তাহলে ডিএফ ইকুয়াল টু হাফ বিসি। তাহলে এখান থেকে আমি
সুতরাং ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান বিসি। আমরা আবার দেখি প্রথমে থেকে এই জ্যামিতিটা খেয়াল করি। সবাই খাতা কলম নিয়ে তোমরা একটু দেখো, সবাই খাতা কলম নাও, একটু চিত্রটা আঁকাও, আরও ক্লিয়ার হবে না। তোমরা সবাই একটু খাতা কলম হাতে নাও এবং চিত্রটা আঁকাও, আঁকালে তোমরা ক্লিয়ার হবে না। ফাউজিয়া আবিদা মৃদুলা দেখা যাচ্ছে, অহনা, ফাউজিয়া আবিদা মৃদুলা লাইভে দেখা যায়, আমাকে দেখা যায়। একটা ত্রিভুজ আঁকাও, হ্যাঁ একটা ত্রিভুজ আঁকাও। দিহান, দিহান একটা ত্রিভুজ আঁকাও, খাতার উপর একটা ত্রিভুজ আঁকাও। জয়শ্রী, অহনা, অনন্যা, অর্পিতা পাল, তোমরা খাতায় একটা ত্রিভুজ আঁকাও। আঁকাইছো? ত্রিভুজ আঁকাইছো? ত্রিভুজ আঁকানোর পর বাহুর মধ্যবিন্দু নাও, বাহুর মধ্যবিন্দু নাও ডিএফ। হ্যাঁ মধ্যবিন্দু বর্ধিত করে দাও, জি পর্যন্ত বর্ধিত করো। জি পর্যন্ত বর্ধিত করছো? আচ্ছা বর্ধিত করার পর, হ্যাঁ এক বর্ধিত করছো, বর্ধিত করার পর সিজি যোগ করো। হ্যাঁ যোগ করছো? আচ্ছা বর্ধিত করার পর যোগ করছি তো। আচ্ছা যোগ করার ফলে আমরা যে জিনিসটা লিখবো প্রমাণে যায়। আচ্ছা দেখার দরকার নাই, তোমার খাতাতে তুমি আঁকাও, তোমার খাতায়। হ্যাঁ হ্যাঁ একে একে বলো। হ্যাঁ অর্পিতা কি বলছো একটু বলো, অর্পিতা একটু বলো। হ্যাঁ আমরা একটু অর্পিতার কথা শুনি। হ্যাঁ অর্পিতা একটু কথা শুনি, বলো। হ্যাঁ আচ্ছা ছবি আটকে যাচ্ছে কারিগরি ত্রুটির জন্য। আমরা তোমরা খাতায় চিত্রটা তোমরা আঁকাও। হ্যাঁ কারিগরি ত্রুটির জন্য, নেটওয়ার্কের সমস্যার জন্য হতে পারে। তোমরা একটা, হ্যাঁ কথা আটকে গেলে তোমার চিত্রটা আঁকাও, খাতায় তোমরা চিত্রটা আঁকাও। ফাউজিয়া আবিদা মৃদুলা, তোমার কণ্ঠ আমি পাচ্ছি না, ছবি দেখছি কিন্তু কণ্ঠ পাওয়া যাচ্ছে না। আচ্ছা এই যে আমি শুনতে পারতেছি, ফাউজিয়া আবিদা মৃদুলা, আমার কথা বোঝা যায়? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আচ্ছা আমরা কি করব, তোমাদের খাতায় তোমরা একটা চিত্র আঁকাও। হ্যাঁ চিত্রের মাপের কোনো কারণ নাই, তোমরা একটা জ্যামিতির চিত্র আঁকাও। ত্রিভুজ, ত্রিভুজ আঁকা, মধ্যবিন্দু তো তোমরা পারোই, আনুমানিক একটা মধ্যবিন্দু দাও, সেই মধ্যবিন্দু দিয়ে তোমরা বর্ধিত করে দাও। তাহলে চিত্রটাই হলো মেইন, চিত্রই তোমাদের সাথে কথা বলবে। তাহলে আমরা চিত্রটা আঁকাইছি, মৃদুলা, অর্পিতা, দিহান, জয়শ্রী, মাহজাবিন, মৌ, আর যারা আছো ক্লিয়ার বোঝা যায়? অর্পিতা, আচ্ছা আমরা চিত্র আঁকানোর ফলে বাইরে একটা ত্রিভুজ পাইছি আর ভিতরের ওই উপরে মানে কর্নারের ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি। প্রথম ধাপ, প্রথম ধাপে আমরা কি প্রমাণ করছি? সর্বসম। সর্বসম কথাটা যখন আসতেছে তখন আমরা জানি সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের শর্ত কি। আমরা শর্ত তো জানি, এস এ এস, এস এস এস, এটা আমরা জানি। তাহলে এই শর্ত থেকে আমরা প্রথম শর্ততে এই সর্বসম প্রমাণ হয়ে গেছে। সর্বসম প্রমাণ হওয়ার ফলে তখন আমি বলতেছি এডি আর সিজি সমান, এডি আর সিজি সমান বলছি। সমান বলার পর আবার কোণ বলছি সমান। তাহলে ছেদকের বিপরীত পাশের যদি কোণ সমান হয়, এই একান্তর কোণ সমান হওয়ার কারণেই তারা সমান্তরাল। আর যখন এই চতুর্ভুজের যখন সমান্তরাল হচ্ছে তখন বাকিটাও সমান্তরাল। আমরা এর আগে শিখছি বা আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে আর দুটো বাহু সমান এবং সমান্তরাল হবে।
আর দুটো বাহু সমান এবং সমান্তরাল হবে। আমরা একটু ক্লিয়ার হই। এই কারণেই এখানে আমি যখন সমান্তরাল হচ্ছে ডিজির দূরত্ব আর বিসির দূরত্ব সমান। ডিজি একটা রাস্তা, মাঝখানে রাস্তা আছে এফ। আমি রাস্তা দিয়ে তোমাদের বোঝাইছি যে ঢাকা বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত দূরত্ব। এই ডিতে এই ঢাকা হলো বিমানবন্দর, আর যে এফ হলো এই টঙ্গী পর্যন্ত দূরত্ব। মাঝখানে রাস্তা এই মনে করো উত্তরা আজমপুর। তাহলে এই আজমপুরের ডবল, সেই কথাটাই আমি বলছি যে ডিজির ডবল, ডিজির দূরত্ব এই ডিএফ এর ডবল। তাহলে 2DF সমান বিসি। তাহলে এই কারণে এই ডিএফ ইকুয়াল টু হাফ বিসি, ডিএফ ইকুয়াল টু হাফ বিসি। আমরা আবারও খেয়াল করব, আমরা নম্বর এই অক্ষর চেঞ্জ করে দিয়ে আমরা আবারও খেয়াল করব যে যদি কোনো সমস্যা হয় আমরা এইটা নিয়ে আবার গবেষণা করব। যেহেতু একটা অনুশীলনীর এক্সট্রা জ্যামিতি, তোমরা ক করলে, খ করলে, গ করলে উপপাদ্য, তোমাদের কোনো সমস্যা হলে বাড়িতে তোমরা আবার রীতিমতো এই জিনিসটা করলে পেরে তোমরা আরও ক্লিয়ার হবে। তোমাদের মানে আমি মূল্যায়নের জন্য আর একটা জিনিস তোমাদের কাছে যুক্তি দিয়ে জিজ্ঞাসা করি, তোমরা দেখো তো বুঝতে পারছো কি না। সমবাহু ত্রিভুজ কাকে বলে? এটা আমরা কি কেউ বলতে পারবো? হ্যাঁ বলি। হ্যাঁ আমরা বলি সমবাহু ত্রিভুজ, আমি শুনছি, বলো। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ বলি যে ত্রিভুজের, হ্যাঁ বলো। গুড। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ আঁকাতে গেলে আমাদের দরকার হলো কম্পাস। না, দরকার আমাদের কি? একটা বাহু দরকার। তাহলে কি দিয়ে আঁকাবো আমরা? এই যে জ্যামিতি বক্সের মধ্যে এটার নাম আমরা জানি পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাস, তার সাথে আমরা স্কেল নিয়ে নেব, স্কেলের একটা মাপ নিয়ে নেব। যে মাপটা প্রথমে নেব ওই মাপের সাহায্যে আমরা আঁকাতে পারবো। তাহলে এটা আঁকাতে যায় কি কারো কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস তোমাদের মধ্যে থেকে বলবে, সেটা না, চতুর্ভুজ কাকে বলে? কে বলতে পারবে? চতুর্ভুজ কাকে বলে? হ্যাঁ গুড। একজন বলছো 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই চতুর্ভুজ। 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই চতুর্ভুজ। এই চতুর্ভুজের রকম আছে, অনেক ধরনের চতুর্ভুজ আছে। দু একটার তোমরা নাম বলো। হ্যাঁ একজন বলছো আয়ত, হ্যাঁ সামান্তরিক, আরো বলো। হ্যাঁ কথা বোঝা যায়। চতুর্ভুজের রকম কি বলছো? আয়ত বলছো, মানলাম। আচ্ছা, সামান্তরিক, হ্যাঁ সামান্তরিক। আর কি বলছো? হ্যাঁ রম্বস বলছো, রম্বসও একটা, হ্যাঁ রম্বস। আর একটা কি? বর্গ বলছো, হ্যাঁ আর একটা, হ্যাঁ বলো একটা গুড, ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম ঘুড়ি হইতে পারে। ট্রাপিজিয়াম। আচ্ছা, আর একটা কি হতে পারে? ঘুড়ি। তাহলে আমাদের চতুর্ভুজের রকম আছে। অনেক ধরনের চতুর্ভুজ হতে পারে। আয়তক্ষেত্র বলছাও, তাহলে আয়তক্ষেত্র যখন আমরা বলবো তখন চোখের সামনে আমাদের আয়তক্ষেত্র ভাষা লাগবে। এই ঘরটাই আয়তক্ষেত্র,
কারণ আমাদের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। এখন আয়তক্ষেত্র আমরা পাওয়া গেলাম যে কি ধরনের আয়তক্ষেত্র হতে পারে, এই হোয়াইট বোর্ডটাই আয়তক্ষেত্র। পরে বলছে সামন্তরিক। সামন্তরিকটা কি? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কোনো কোণ সমকোণ না, কোনো কোণ সমকোণ নয়। যদি সমকোণ হয়ে যায় তখন ওই সামন্তরিক কি আর সামন্তরিক থাকবে? সামন্তরিক না হয় তখন আয়তক্ষেত্র হয়ে যাবে। তখন কি হবে? সেটা আয়তক্ষেত্র। আচ্ছা, হ্যাঁ, রম্বস বলছাও কিন্তু একজন। রম্বস হলো কি? যে চতুর্ভুজের 4টে বাহুই সমান কিন্তু কোনো কোণ সমকোণ না। তাহলে এটা কি? রম্বস। কিন্তু হ্যাঁ, 4টে বাহুই সমান কিন্তু কোনো কোণ সমকোণ না। তাহলে এই রম্বস আর সামন্তরিকের মধ্যে কিন্তু একটা সাদৃশ্য আছে, মিল আছে। রম্বস আর সামন্তরিকের মধ্যে একটা মিল আছে। প্রত্যেকটা রম্বসই কিন্তু এক ধরনের সামন্তরিক, কিন্তু প্রত্যেক সামন্তরিক কিন্তু রম্বস না। প্রত্যেকটা রম্বস এক ধরনের সামন্তরিক, প্রত্যেকটা রম্বস সামন্তরিক, কিন্তু প্রত্যেকটা সামন্তরিক রম্বস না। তাহলে এই কারণে আমি বলছি যে এই রম্বস সামন্তরিক হতে পারে কিন্তু সামন্তরিক রম্বস হতে পারে না। আচ্ছা, আমরা আর একটা জিনিস আসছে, সেটা কি? বর্গ। স্যার বর্গটা কি? বর্গ হলো 4টে বাহু সমান কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে বর্গ এক ধরনের আয়তক্ষেত্র। সকল আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হতে পারে না। তাহলে বর্গ কিন্তু আমরা পাইলাম যে বর্গের 4টে বাহু সমান, রম্বসেরও 4টে বাহু সমান, কিন্তু রম্বসের কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ না। যখন সমকোণ হয়ে যাচ্ছে তখন সেইটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এই যে প্রত্যেকটা চতুর্ভুজ সম্পর্কে কিন্তু আমরা জানতেছি যে আমরা পরবর্তী ক্লাসে এইগুলো আমাদের দরকার হবে। ট্রাপিজিয়াম আমরা জানি যে যে চতুর্ভুজের 2টে বাহু সমান্তরাল আর 2টে বাহু সমান্তরাল না, সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম। তাহলে এইভাবে আমরা ঘুড়ি সম্পর্কেও জানি। আচ্ছা, গুড, ঠিক আছে, ধন্যবাদ। তোমরা এই যে আয়ত, সামন্তরিক, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, ঘুড়ি এইগুলো সম্পর্কে আমাদের জানা আছে এবং এই প্রত্যেকটার সংজ্ঞাসহ চিত্র তোমরা যদিও আগে পড়ছো, এই জিনিসগুলো তোমরা বাড়িতে আবার আঁকাবে এবং আর একটা জিনিস দেখবে। আর তোমাদের আমি আর একটা জিনিস মূল্যায়ন করব, সেটা হলো কি? যে এই যে সর্বসম, তোমাদের যে জিনিসটা ভুল হয়, সর্বসম হওয়ার যে শর্ত থাকে, এই শর্ত আমি এখানে তোমাদের 2টে নিয়ে আমি আলোচনা করছি। এই সর্বসমর আর 2-1টা শর্ত তোমাদের জানা থাকলে তোমরা একটু বলো। তোমাদের সর্বসমর শর্ত জানা থাকলে একটু বলো। সর্বসমর শর্ত জানা থাকলে একটু বলো। এই যে সর্বসম, সর্বসম 2টে ত্রিভুজ যদি সর্বসম করতে যাই, আমার কথা বোঝা যায়? আমার কথা কি শোনা যাচ্ছে? লাইভে আসো, কে কে আসো? দিহান, অর্পিতা, মৃদুলা, আমাদের বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। কারিগরি ত্রুটির জন্য হয়তো তোমাদের দেখা যাচ্ছে না। আমরা একটু শুনি, আর একটু দেখো যে এস এ এস, এস এস এস, আমরা আর একটা বলতে পারি যে এ এস, রাইট অ্যাঙ্গেল এইচ এস। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এইচতে হলো অতিভুজ, এসতে হলো সাইড। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা সাইড যদি আমরা দেখাতে পারি তাহলে সর্বসম হয়। তাহলে আমরা এই সর্বসমর যে 4টে শর্ত আছে, এই সর্বসম আমাদের সেই শর্তগুলো আমাদের জানা লাগবে যে 2টি ত্রিভুজ সর্বসম
করতে যায় আমাদের কি কি শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হতে পারে এটা আমাদের জানা লাগবে। তাহলে আমাদের ধাপগুলো আমাদের মনে রাখতে হবে। একটা জিনিসই খেয়াল করতে হবে যে আমাদের হোয়াট, আমি এর আগে তোমাদের বলছি হোয়াট টু ডু, কি করতে হবে, হোয়াই টু ডু আর হাউ টু ডু। আমাদের প্রশ্নেতে কি জিনিসটা তোমাদের চাওয়া হয়েছে, কি করব, কেন করব, কিভাবে করব, কি কাজটা করতে হবে, কেন, কি প্রমাণ করতে হবে, কিভাবে করতে হবে। আমরা এই তিনটে টপিক আমরা যদি মনে রাখি যে কি প্রশ্ন করছে, কি উত্তর দিতে হবে, সেই ধারাবাহিকতা যদি মনে থাকে আর আমাদের প্রশ্ন অনুপাতে আস্তে আস্তে যদি আমরা সেইগুলো আগাতে থাকি তাহলে আমাদের ক্লিয়ার হব। বাড়ির কাজ এখনো দেয়নি। বাড়ির কাজের মধ্যে উপপাদ্য 3 আর উপপাদ্য 5, বাড়ির কাজে আমি আসিনি এখনো। বাড়ির কাজ হলো উপপাদ্য 3 বলা আছে, দেখো, সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আছে না? উপপাদ্য 3, বাড়ির কাজ উপপাদ্য 3, বাড়ির কাজ উপপাদ্য 3, সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য 5, 3 আর 5-এর মধ্যে সাদৃশ্য আছে। উপপাদ্য 5-এ বলা আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই দুটো সমস্যা তোমরা বাড়িতে সুন্দর করে চিত্র আঁকায়া 2 বের করে লিখবে। ইনশাল্লাহ যদি কোনো সমস্যা থাকে তোমরা একটা আলাদা খাতায় সুন্দর করে করার পর তোমাদের শ্রেণী শিক্ষক স্যারের কাছে এই যে খাতাটা বিদ্যালয়ে খুললে জমা দেবে। শ্রেণী শিক্ষক স্যারের নম্বর আছে, মোবাইল নম্বর আছে, সেই মোবাইলটা তোমরা নিয়ে, মোবাইলটা নেওয়ার পরে মোবাইলের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। মোবাইল ফোনের মাধ্যমেও তোমরা এটা যোগাযোগ করতে পারবে। তাহলে বাড়ির কাজের মধ্যে কারোর কোনো কথা আছে একটু আমরা খেয়াল করি। বাড়ির কাজের উপপাদ্য 3, উপপাদ্য 2, আমরা একটা রম্বস আঁকাবো, একটা সামন্তরিক আঁকাবো, আঁকায় আমরা ওই জিনিসগুলো করব। মৃদুলা, দিহান, অর্পিতা, জয়শ্রী, অহনা, অনন্যা, যারা উপস্থিত আছো, তোমাদের এই কারিগরি ত্রুটির কারণে জ্যামিতিটা অনেকটা স্পষ্ট না দেখা গেলেও তোমরা নিজে নিজে একটু বাড়িতে দেখবে। দেখার পর তোমরা আবারও খেয়াল করবে যে এই বিষয়গুলো তোমাদের কাছে কোন জায়গাটা অস্পষ্ট আছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা স্যারের মোবাইল নম্বর আছে, স্যারের মোবাইল নম্বরে ফোন দিবা। তোমাদের আমার মোবাইল নম্বরও আছে তোমাদের কাছে, তোমরা মোবাইলের মাধ্যমে আরও ক্লিয়ার হতে পারবে। ফোনের মাধ্যমে যদি কোনো সমস্যা থাকে তোমরা এই বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবে। অস্পষ্ট কারিগরি ত্রুটির কারণে বোর্ড অনেক সময় তোমাদের কাছে দেখা যায় নাই, তোমরা বলছো। এরপরেও জ্যামিতির বিষয় তোমরা বইয়ের সহযোগিতা নিবে, উদাহরণের সহযোগিতা নিবে, অনুশীলনীগুলো তোমরা আরও চেষ্টা করবে। আর বাড়ির কাজ যেগুলো দিলাম এইগুলো ভালো করে পড়বে। করোনা পরিস্থিতির এই দুর্যোগের মধ্যে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার জনাব ফারুক হোসেন স্যার, আমরা ক্লাস নিচ্ছি, যে শ্রম দিচ্ছি তার চেয়ে শতগুণ শ্রম সে বেশি দিচ্ছে। তার এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা দোয়া করি যে আমাদের এই প্রাণবন্ত ক্লাস পরবর্তীতে যেন আরও ভালো হয় এবং আমাদেরও ভুল ত্রুটি সংশোধন করে আমরাও যেন এর চেয়ে ভালোভাবে তোমাদের ক্লাস নিতে পারি। এবং তোমাদের এই ক্লাসগুলো তোমাদেরা যদি একটু বোঝো
তোমাদের যদি একটু উপকারে আসে তবেই আমাদের এই শ্রমটা সার্থক হবে এবং আমাদের এই প্রধান শিক্ষক স্যারের অক্লান্ত পরিশ্রমটা সার্থক হবে। ইতিমধ্যে তোমরা অনেকেই ক্লাসে উপস্থিত হয়েছো, আমাদের কাছে বিভিন্ন মন্তব্য আসছে, ভালো লাগছে। আমরাও চেষ্টা করব এবং আমাদের বিজ্ঞান স্যার, গণিত স্যার বা আইসিটি স্যার, ইংরেজি স্যার যারাই আছে সব স্যারই আপ্রাণ চেষ্টা করছে। পরবর্তীতে আমাদের ভুল ত্রুটি সংশোধন করে আমরা এর চেয়েও ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সর্বোপরি সবাই তোমরা ভালো থাকো এবং তোমাদের জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করো, সবাই যেন ভালো থাকি, সবাই আমরা এই দুর্যোগ মোকাবেলা কাটিয়ে উঠে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করেন। এ বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।